শিশুর ব্যক্তিত্বের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য। শিশু বড় হবে, শিশুর সান্নিধ্যে সবাই ভরে থাকবে আনন্দে, সব পরিবারে এটি কাম্য। নিষ্পাপ শিশুর প্রতিটি উচ্ছ্বাস ও উল্লাস প্রকাশের মধ্যে থাকে শান্তির ছোঁয়া। এই শান্তি পরিবারের সদস্যদের মাঝেও বন্ধনের সাঁকোটি দৃঢ়তর করে। নেতিবাচক বৈশিষ্ট্য শিশুর বাস্তব জীবন সমৃদ্ধ করে। কয়েকটি বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1. উচ্চাকাঙ্ক্ষা। শিশুর মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ রোপণ করতে হবে। উচ্চাকাঙ্ক্ষায় উৎসাহী শিশুদের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য ভেতরগত তাগিদ নাড়া দিয়ে জাগিয়ে রাখতে হবে। প্রচেষ্টা যেন অতিমাত্রায় অসাধ্য না হয়। ছোট ছোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সফল করার অনুপ্রেরণা দিতে হবে। শিশুটিকে ছোট ছোট সফলতা থেকে বড় সফলতার জন্য ধাবিত হবে নিজস্ব গতিতে। দৃঢ় প্রত্যয়। শিশুর মন হবে দৃঢ় প্রত্যয়ী। এটি অর্জন করবে শিশু। এই অর্জনের জন্য সুযোগ দিতে হবে। পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার অংশগ্রহণ করার জন্য উৎসাহ যোগাতে হবে। ছোটখাটো সিদ্ধান্ত গ্রহণে মতামত শোনার প্রয়োজন আছে। তাকে সিদ্ধান্তটি নিতে দিন। বাস্তবসম্মত না হলে অন্তর্নিহিত বাস্তবতা বুঝিয়ে বলুন। শিশুর নিজস্ব বোধটি সুসংহত করা যাবে এভাবেই। 3. দক্ষ ক্রীড়াবিদ বা খেলোয়াড় হওয়া। বাসা এবং স্কুলের গাইডেন্স এই ক্ষেত্রে বেশি প্রয়োজন। খেলাধুলা শিশুকে গতিশীল রাখে। দেহ মনের বেড়ে ওঠার জন্য এটির প্রয়োজন রয়েছে। সক্রিয় একটি শিশু সহজে আত্মবিন্যাসের চাবিটি হাতে পেয়ে যায়। দৃঢ় প্রত্যয় হতে পারে। যে কোনো পরাজয়কে শোভনভাবে নিতে হবে। বিজয়ীর সাথে মার্জিত প্রতিক্রিয়া দেখাতে হবে। জয়কে গ্রহণ করতে হবে বিনয় ও সম্মানের সাথে। এই শিক্ষা যেন শিশুরা ছোটবেলা থেকে পেয়ে যায়। 4. স্থিরতা, প্রশান্তি ও সবুজ শিশু। এই ধরনের গুণটি গড়ে ওঠে পরিবেশ থেকে। পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তেজিত আচরণ প্রতিবিম্বিত করে শিশুরা থাকতে হবে। ধীর স্থিরতা, প্রশান্তি এভাবেই পেতে পারে শিশু। 5. উৎফুল্লতা। উৎফুল্লতার জন্য প্রয়োজন সুস্থতা, নিরোগ দেহ, পুষ্টিহীনতা রোধ করা। চারপাশে সবার দৃষ্টিভঙ্গি হতে হবে আনন্দপূর্ণ। শিশু হাসি খুশিতে ভরা। অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করা চলবে না। হতাশ থেকে দূরে রাখতে হবে শিশুকে। 6. সহযোগিতা। দৈনন্দিন টুকিটাকি গৃহস্থলী কাজে শিশুকে অংশগ্রহণের সুযোগ দিতে সহযোগিতার মনোভাব শিশুর মনে গড়ে ওঠে। পরিবারের সবাই মিলেমিশে পারিবারিক কাজগুলোর আনন্দ উপভোগ করতে হবে। শিশুকে বোঝার সুযোগ দিতে হবে। তার সহযোগিতা ও মূল্যবান। 7. সাহস। কেবলমাত্র ভয় নিয়ে সমালোচনা করে সাহস জোগানো যায় না। মনোবল গড়ে তুলতে হলে যে কোনো ধরনের ন্যূনতম সাহস দেখানোর জন্য সহযোগিতা করতে হবে। প্রশংসা করতে হবে প্রচুর। 8. অত উৎসাহ। নিজের উৎসাহ উদ্যম থাকার জন্য প্রয়োজন সুব্যবস্থা। চারপাশে থাকতে হবে উদ্যমী উৎসাহী ব্যক্তি। পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা সফল করার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রচেষ্টা থাকতে হবে জোরালো। চারপাশের মানুষের এ ধরনের তাগিদ শিশুকে অতি উৎসাহী করে তোলে। শিশু যে কাজে আনন্দ পায় সেটির প্রতিও নজর রাখতে হবে। তার আনন্দটি সমুজ্জ্বল করার জন্য নিজেকে শরিক করতে হবে। আত্মবিশ্বাস। শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলা কঠিন নয়। একটু মনোযোগী হতে হবে শিশুটির প্রতি। যা আশা করেছে এমন কাজ করার প্রচেষ্টা প্রশংসিত করতে হবে। প্রতিটি কাজে শিশুর
সামর্থ্যের আলোকে বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত করতে পারে ততক্ষণ তাদের কাজটি করতে দেওয়া উচিত। ফলে মনোবল বাড়বে, আত্মবিশ্বাসীও দৃঢ় হবে। 10. কৌতুকপ্রিয়তা। যে কোনো জটিল অবস্থার হালকা দিকটি খুঁজে দেখতে হবে। গুরুগম্ভীর না হয়ে সমস্যার ফাঁক থেকে মজাদার অংশটি খুঁজে নেওয়ার গুণ তাদের সামনে দেখানো গেলে সহজে রপ্ত করতে নেওয়ার গুণ গুরুগম্ভীর না হয়ে সমস্যার ফাঁক থেকে মজাদার অংশটি খুঁজে নেওয়ার গুণ তাদের সামনে দেখানো গেলে সহজে রপ্ত করতে পারে। প্রয়োজন আদর্শ মডেল। 11. নিঃস্বার্থপরতা। নিজের খেলনা অন্যকে দিয়ে তার সাথে খেলার জন্য উৎসাহী করতে হবে শিশুকে। যে কোনো স্বার্থহীন কাজের জন্য পুরস্কৃত করতে হবে, প্রশংসা করতে হবে। এইভাবে নিঃস্বার্থপরতার বৈশিষ্ট্য ব্যক্তিত্বের কাঠামোতে আসন গেড়ে বসতে পারে। ব্যক্তিত্ব ও পরিবেশ। ব্যক্তিত্ব গড়ে ওঠার জন্য জন্মের পর কয়েক বৎসরের পারিবারিক সদস্যদের সহচর্য ও ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সময় শিশুটির ব্যক্তিগত ধারণা এবং বৈশিষ্ট্যগুলো অঙ্কুরিত হয়। পারিবারিক আবহাওয়াটি গুরুত্বপূর্ণ। পরিবেশটি শিশুর জন্য সুখকর কিন্তু অসুখকরও হতে পারে শান্ত, স্বাস্থ্যকর, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, রাগারাগিতে ভরপুর হতে পারে ঈর্ষাস, হিংসা বা অপছন্দের কিংবা সহযোগিতাপূর্ণ শান্তির পরিবেশ। সকল সদস্য পরিবারের আবেগীয় আবহাওয়াটি গড়ে তোলে, কিন্তু বাবা মা সবচেয়ে বেশি প্রভাবিত করে ঘরের পরিবেশ। যদি প্রায় অফিস থেকে ফিরে বাবা মার কেউ একজন পুরো ঘরের পরিবেশ বদলে দেয়, ক্লান্তি, অবসাদ সহ নানা কারণে তার ভেতর থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ঘটতে থাকে, শিশুর ব্যক্তিত্বের কাঠামোতে ক্রুটি ঢুকে যাবে। শিশুটি হয় অসুখী হবে, বিষাদগ্রস্ততাও তাকে ঘিরে থাকতে পারে, এমন সব আচরণ করতে পারে যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। হাসি খুশি বাবা মার কারণেও ঘরের পরিবেশ থেকে উৎফুল্ল, হাস্যোজ্জ্বল বাবা মায়ের শিশুর সামনে একটি আদর্শ মডেল হওয়া উচিত, যার আচার প্রতিক্রিয়া শিশুরা প্রতিবিম্বিত করতে পারে। পরিবারের অন্যান্য সদস্যরা যেমন ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন, এমনকি শিশুর অন্য যত্নকারীরাও বেড়ে ওঠা শিশুর ব্যক্তিত্বের গড়নটি বিকাশের পথে বড় ধরনের ভূমিকা রাখে। তারা কতটুকু শিশুটির জন্য সময় দিচ্ছে, কতটুকু মৌলিক আদর, মায়া, মমতা শিশুটির জন্য ধারণ করছে, সেটির উপরেই এই মূল ভূমিকাটুকু নির্ভর করে। একটি সুস্থ, সুখী, আদর্শ পারিবারিক পরিবেশের মূল ফ্যাক্টর হচ্ছে পরিবারের সবাইকে হতে হবে সুখী, সহযোগিতা সম্পূর্ণ, বন্ধু ভাবাপন্ন। প্রতিটি সদস্যদের একের প্রতি অন্যের সম্মান বোধ থাকতে হবে। বয়স অনুযায়ী প্রত্যেককে নিজস্ব অধিকারের প্রতি স্বাধীনতা দিতে হবে। মা বাবা উভয়কেই কঠিন হাতে শিশুকে পরিচালনা করা চলবে না। বড় শিশুরা যেন ছোটদের উপর বস সেজে না বসে নজর রাখতে হবে। আদর্শ পরিবারে শিশু নিজেকে নিরাপত্তাবোধ শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আকর্ষণীয় ব্যক্তিত্ব। মানুষ ভালো গুণ পছন্দ করে। একজন অন্যকে পছন্দ করার অর্থই হচ্ছে অন্যজনের নেতিবাচক গুণ প্রথম জনকে মোহিত করেছে। এ ধরনের ভালো গুণের সমাহার যার আছে তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। এর অর্থ এই নয় যে সব ধরনের বৈশিষ্ট্য সামাজিকভাবে আকাঙ্ক্ষিত কাম্য। এমন মানুষ সত্যিই দুর্লভ যার মাঝে কেবলমাত্র নেতিবাচক গুণে রয়েছে। সকল মা বাবা মনে প্রাণে কামনা করে শিশুটি আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে বড় হোক। তারা এও জানেন যে সারা জীবনের জন্য এ ধরনের গ্রহণযোগ্যতার মূল্য অনেক বেশি। শিশুর আকর্ষণীয় ব্যক্তিত্ব মূলত পিতামাতার ব্যক্তিত্বেরই প্রতিফলন ঘটায়। এটিও মা বাবা যে জানে না তারাও নয়। কিন্তু যখন শিশুটির বদ গুণ দেখা যায়, অনাকর্ষণীয় ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে, মা বাবা ভেঙে পড়েন। বদ অভ্যাসগুলো শিশুরা নিজে থেকে ঝেড়ে ঝুড়ে নিজেকে
সদ গুণের অধিকারী করে তুলবে, এমনই প্রার্থনা করেন মা বাবা। অথবা এমনও হয় যে এই সময় মা বাবার আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, শিশুর সাথে পজিটিভ বৈশিষ্ট্য গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগে যান। এ ব্যাপারে মা বাবাকে সংযত মনোভাব দেখাতে হবে। নিচের দুটি তথ্য মনে রাখতে হবে। এক, সামাজিকভাবে আকাঙ্ক্ষিত সব ধরনের বৈশিষ্ট্য পরিবেশের সাথে শিশুর মানিয়ে রাখার সামর্থ্য বাড়িয়ে তুলতে পারে না, পরবর্তী জীবনেও না। উদাহরণ বলা চলে, নির্ভীকতার জন্য শিশুদের মাঝে আপনার শিশুটিকে হিরো করে তুলতে পারে। তারা নির্বাক হতে চাইবে না, ফলে ঈর্ষা কিংবা হিংসায় আক্রান্ত হবে। কিন্তু যতই আপনার শিশুটি বড় হবে, নির্ভীকতা কালক্রমে তাকে শক্ত মনের মানুষ করে গড়ে তুলতে পারে, দুঃসাহসী ভয়াবহ কাজে উদ্বুদ্ধ করতে পারে, দুঃসাহসী প্রদর্শনী হিসাবে মনে করতে পারে। এই অতি নির্ভীকতা থেকে তাকে হিরো করবে না, অন্যদের কাছে সে তখন অবজ্ঞা ও অবহেলার শিকার হতে পারে। 2, অতি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সবসময় কাম্য নয়। উচ্চাকাঙ্ক্ষাকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। মানানসই মাত্রার উচ্চাকাঙ্ক্ষার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, দক্ষতা বাড়ায়। কিন্তু অতি উচ্চাশার কারণে একজন মানুষ অন্যকে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে এগোতে চাইবে, অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়ে, অন্যকে গণ্য নাও করতে পারে। এভাবে যে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, অতি উচ্চা মানুষকে সব সময় তাড়িয়ে বেড়ায়, কোনো কিছুতে সন্তুষ্টি পায় না, সব সময় অস্থিরতায় ভোগে। তাদের মাঝে ইতিবাচক বৈশিষ্ট্য গড়ে তোলার চেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা গ্রহণ ও ভুল করে শেখার কৌশলের মাধ্যমে অথবা আদর্শ মডেল অনুকরণের ভিতর দিয়ে। ভেতরে স্বস্তি, বাইরে আকর্ষণীয় ব্যক্তিত্বের স্ফোরণ ঘটায়। অন্তর্গত ভালো লাগা বোধ থেকে মুখের অভিব্যক্তিতে প্রতিফলিত হয় আনন্দধারা। সুখী মানুষ এভাবে চেনা যায়। একটি শিশুর মনোজগৎ ভালোবাসা ও স্নেহ মমতার পূর্ণতার ছোঁয়া পেলে থাকবে জৌলসদীপ্ত, সুখী, নিজের ব্যাপারের থেকে থাকে তৃপ্ত, পরিতৃপ্ত, কারণ সে এসেছে একটি সুখী পরিবার থেকে, যেখানে সবার মাঝে সন্তুষ্টি বিরাজ করে। এ কারণে অন্ততুষ্ট শিশুরা ভালোবাসা ও স্নেহ মমতার ঐশ্বর্য থাকে টইটুম্বর। এই ধরনের শিশুরা অন্যদের শ্রদ্ধা করতে শেখে, সব সময় ভালো কিছু করার তাগিদ বোধ করে, ফলে তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আকর্ষণীয় হয়ে ওঠে। শিশুরা যদি সব সময় বকাঝকার মুখোমুখি হয়, প্রতিনিয়ত সমালোচনা হয়, শাস্তি পায়, কোনো প্রশংসা যদি তাদের ভাগ্যে না জোটে, তবে ভাবতে থাকবে তাদের কোনো গুণ নেই, শিশু হিসেবে দ্বিতীয় শ্রেণীর। এই ধরনের শিশুদের অন্তর জগতে অস্বস্তি, অতৃপ্তি, অপূর্ণতার নেতিবাচক ধারণা আসন গেড়ে বসে। এরা অসুখী শিশু, এমনভাবে আচরণ করবে অন্যরা বিরক্ত হবে। অন্য শিশুরাও তাদের সঙ্গ পছন্দ করবে না, খেলার সাথী হিসেবে মেনে নিতে চাইবে না। অতৃপ্তের উল্টো পিঠে রয়েছে অতি সন্তুষ্ট। অতি তৃপ্ত শিশুরাও অনেক সময় হয়ে পড়ে উচ্চাকাঙ্ক্ষীহীন, কল্পনা শক্তিবিহীন, গণ্ডিবদ্ধ চরিত্রের বৈশিষ্ট্য এদের ব্যক্তিত্বের কাঠামোতে আসন গেড়ে বসতে পারে। এরা দাম্ভিক হয়ে যেতে পারে, অহংকারী হতে পারে, অতি বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। এই অতি আত্মবিশ্বাস অনেক সময় বাস্তবতা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে। নিজের প্রতি ভ্রান্ত একটি ইমেজ গড়ে উঠতে পারে, তাদের সামর্থ্যের বাইরেও কোনো কিছু করার জন্য জড়িয়ে পড়তে পারে। অবধারিতভাবে আসবে ব্যর্থতার জন্য নিজেদের দোষ টের পাবে না, অনেককে দায়ী করবে, ক্রমান্বয়ে অন্যদের কাছে অপছন্দনীয় হয়ে উঠবে। শিশুর অসন্তোষ প্রকাশের সাধারণ ভঙ্গি। শিশুর মনোজগৎ অসন্তোষ নানান ভঙ্গিতে প্রকাশিত হয়। মা বাবাকে আচরণ দেখে অসন্তোষের তীব্রতা বুঝে নিতে হবে। কয়েকটি ভঙ্গি উল্লেখ করা হলো। নিজের
ভুল ত্রুটি সবসময় নিজের কাছে বড় ভুল মনে হয়, অন্যের সাথে সব সময় ভুলটি নিয়ে কথা বলতে চায়, প্রায় মনোযোগ করতে থাকে নিজের ভুলের জন্য, অন্যের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছে এমনটি মনে করতে পারে। প্রকৃতপক্ষে নিজের অসন্তোষের কারণে ভেতর থেকে এমন ধরনের আচরণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। ছোটদের সাথে কিংবা জীবজন্তুর প্রতিও নির্মমতা দেখিয়ে থাকে। 3. প্রায় অনুযোগ করবে অন্যদের তুলনায় তারা বেশি শাস্তি পাচ্ছে। 4. সমালোচিত হলে অন্যদের দোষী ভাবে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়। 5. যখন অশুভ আচরণের জন্য সমালোচিত হয় নিজের পক্ষে খোঁড়া যুক্তি দেখিয়ে নিষ্কৃতি পেতে চায় অভিযোগ থেকে। 6. বড়দের মনোযোগ ও স্বীকৃতি পাওয়ার জন্য ছোটদের উপর মাতব্বরি বকাঝকা করে কিংবা বাজে বকাঝকা করে। 7. নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতিমাত্রায় জটিল, অন্যদের সাথেও সেই রকম আচরণ করে। 8. নিয়ম শৃঙ্খলা কিংবা কর্তৃপক্ষের প্রতি প্রায় ক্ষিপ্ত থাকে। 9. বড়দের মনোযোগ পাওয়ার জন্য অনেক সময় অমার্জিত জ্ঞেয় কিংবা ভারের মতো আচরণ করে। 10. অন্যের খেলনা কিংবা ব্যক্তিগত জিনিসপত্র ভাঙচুর করে। 11. অসংযত কিংবা ভুল কিছু করে ধরা পড়লে সরাসরি অস্বীকার করে মিথ্যা বলে। এভাবে অসন্তোষের কারণে শিশুর মনে নানা ধরনের নেতিবাচক বৈশিষ্ট্যের শেকড় গজাতে থাকে। শিশুর ব্যক্তিত্বের কাঠামোটি নড়বড়ে করে দেয়। পরবর্তী জীবনও এদের মাঝে বিভিন্ন ধরনের ইস্যু প্রকট সমস্যা হিসাবে প্রতীয়মান হতে থাকে, সেভাবে প্রতিক্রিয়া দেখায়। শিশুর নিরাপত্তাহীনতা ও সৃজনশীলতার মূল্যায়ন। সময়ের কাঁটায় এগিয়ে চলে বাড়তে থাকে শিশু, সামনের দিকে ছুটতে থাকে মনের বিকাশের ধারা। এভাবে বড় হয়ে শিশু অনুভূতি ধারণ করে আবেগ বিকশিত হয়। বিকাশের এই গতি আবেগীয় অভিজ্ঞতার কারণে প্রভাবিত হয়, সৃজনশীলতায়ও প্রভাবে পড়ে। নিরাপদে বেড়ে ওঠা শিশুর সাথে নিরাপত্তাহীনতায় বেড়ে ওঠা শিশুর বিকাশের স্তরে স্তরে ব্যবধান সৃষ্টি হয়ে ওঠে। গবেষণার ফলাফল থেকে জানা যাচ্ছে, স্বাভাবিক বেড়ে ওঠার জন্য শিশুর চারপাশ হতে হবে নিরাপদ, ক্ষতি বা বিপদের সম্ভাবনা নেই এমন পরিবেশে শিশুর মনোযোগ রাখে উদ্বেগ মুক্ত ও নিশ্চিন্ত। নিরাপদ শিশুরা নিরুদ্বেগ অনুভূতির ধারণ করে। সে জানে যত্নের জন্য চারপাশে কেউ না কেউ আছে, বুঝে নে চারপাশটির সেই অধিপতি, চারপাশ তার। এই স্বাধীন বোধটুকু শিশুর অস্তিত্বের কাঠামো গড়ে তোলে। কেবলমাত্র শারীরিক জখম থেকে শিশুকে নিরাপদে রাখা মূল লক্ষ্য হওয়া উচিত নয়। একাকিত্বের ভয় ও শিশুর মনে নিরাপত্তাহীনতার বড় হুমকি হিসাবে কাজ করতে পারে। অতৃপ্তি বা প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কাও নিরাপদ মনের দেওয়ালটি ভেঙে দিতে পারে, নিরাপত্তাহীনতায় ভোগাতে পারে শিশুকে। বস্তুত প্রতিটি ক্ষেত্রে নিজেকে নিরাপদ ভাবার জন্য পরিবেশ পরিস্থিতি থাকতে হবে শিশুর অনুকূলে। চারপাশের নিরাপদ আবহাওয়া শিশুর স্বাভাবিক বিকাশের প্রতি ত্বরান্বিত করে। নিরাপত্তাহীনতার ফলাফল: যে সকল শিশু ভালোবাসা পায় না, অন্যের কাছে কাম্য নয় বা কারোর নিকটে সাদরে গৃহীত হয় না, তারা থাকে উদ্বিগ্ন, অনিশ্চিত, অরক্ষিত। নিরাপত্তাহীন পরিবেশের কারণে শিশুটি ভীরু ও লাজুক হতে পারে, নিজেকে সবসময় শঙ্কাচিত করে রাখতে পারে, অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য খারাপ আচরণও করে ফেলতে পারে। পরিবেশ থেকে সে ভুল ভালে শিক্ষা নেবে যে অশুভ আচরণের মাধ্যমে অন্যের নজর কাড়া যায়। ভালো বা শুভ আচরণের কোনো দাম নেই, বরং উপেক্ষিত থাকতে হয় সুবোধ বালকের মতো বসে থাকলে। অরক্ষিত শিশুর আচরণ নানাভাবে প্রতিফলিত হতে পারে। কয়েকটি অশুভ আচরণের নিয়ে উল্লেখ করা যায়: জেলাসি বা ঈর্ষা, ভয়, রূঢ়তা, বিদ্বেষপূর্ণ মনোভাব, সহিংসতা, ভাঙচুর করা ইত্যাদি। উগ্র মেজাজ, নার্ভাসনেস, অতিলজ্জা, ভীরুতা, সবসময় মায়ের আঁচলে সেটে থাকা, মা ন্যাওটা, তোতলানো,
পেটে ব্যথা, মাথা ব্যথা সহ অন্যান্য শারীরিক উপসর্গ ইত্যাদি। নিরাপত্তাহীনতার কারণ অনেক কারণ থাকতে পারে, কয়েকটি উল্লেখ করা হলো। একাকিত্ব, একঘেয়েমি, ক্লান্তি, বিরক্তি, কঠোর শাসন, শাস্তি, শাসনের অভাব, দেখভাল করার কেউ না থাকা, শৃঙ্খলাহীন জীবনযাপন, পরিবারে অন্য শিশুর আগমন, অসুখী বা বিষণ্ণ মায়ের আবেগহীন সান্নিধ্য, ঘরের পরিবেশ ছেড়ে স্কুল জীবন শুরুর ভয়, খাবারের প্রতি মা বাবার জোরাজুরি, পরিচ্ছন্ন ফিটফাট থাকার অতিরিক্ত বিধি নিষেধের খোরাক সামনে ঝুলে থাকা, টয়লেট ট্রেনিং এর বিষয়ে কড়াকড়ি আরোপ ইত্যাদি। পশ্চাদগতি, শিশুরা যদি নিজেকে অনিরাপদ ভাবতে থাকে এমন সব আচরণ করবে যা করেছিল আরো ছোট বয়সে। উদাহরণ হিসাবে টয়লেট ট্রেনিং এর কথা টেনে আনা যেতে পারে। ধরুন টয়লেট ট্রেনিং শেষ হয়ে গেছে বেশ সফলতার সাথে অনেক পূর্বেই, কিন্তু কারণে অতিরিক্ত চাপ আরোপিত হলে নিরাপত্তাহীনতা জেগে উঠতে পারে মনে, ফলে পুনরায় বিছানায় প্রস্রাব শুরু হয়ে যেতে পারে, বিছানা ভেজাতে পারে প্রায় প্রতি রাতেই। ওই মুহূর্তে করণীয় কি? কোনো ব্যর্থতার জন্য শিশুকে মারধর, বকাঝকা কিংবা গালাগাল করা যাবে না। ওই মুহূর্তে কাজ হচ্ছে নিরাপত্তা বোধ জাগিয়ে তোলা। যতক্ষণ না সে নিজেকে নিরাপদ ভাবতে পারছে ততক্ষণ অতিরিক্ত আদর সোহাগ দিয়ে মনের চাপ কমানোর উদ্যোগ নিতে হবে বড়দের। এইভাবে সে আবার স্বাভাবিক আচরণে ফিরে আসার পথ খুঁজে পেতে পারে। ঈর্ষা, সহজাত কারণে মানব শিশুর মনের একটি স্বাভাবিক অনুভূতি হলো ঈর্ষাবোধ। এটি শিশুর জন্য সুখকর নয়। শিশুর জীবনের ঈর্ষা বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। কয়েকটির কথা উল্লেখ করি। অন্য শিশুকে আঘাত করা, কামড়ে দেওয়া, অন্যের প্রতি ক্ষোভ দেখানোর মধ্য দিয়ে ঈর্ষার বহিঃপ্রকাশ করতে পারে। অন্য শিশুর হাত থেকে খেলনা কেড়ে নিতে পারে। অন্যের নজর পাওয়ার জন্য ব্যাকুলতা জেগে উঠতে পারে। বিষাদ কিংবা বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে। প্রায় সারাদিনেই মন মরা হয়ে থাকতে পারে শিশুটি। পরিবারের অন্য শিশুর আগমন ও বড় শিশুর ঈর্ষাবোধ। নতুন শিশু এসেছে পরিবারে, চারদিকে আনন্দের বন্যা। নতুন শিশুকে ঘিরে হই হুল্লোড়, আদর সোহাগ। বাইরের অতিথিরাও ঘরে এলে প্রথমে নবজাতককে দেখতে যায়। সকল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নবাগত সন্তানটি। অসচেতনভাবে আমরা খেয়াল করি না যে ঘরে আরও একটি শিশু আছে, বড় হয়েছে। পূর্বে সেই ছিল আনন্দ ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখন যেন কারুরই নজর নেই, তাকে নিয়ে আনন্দ উন্মাদনা নেই বা কমে গেছে। এমন অবস্থায় নিজেকে বঞ্চিত ভাবতে থাকবে বড় শিশুটি। বঞ্চিত ভাবার মধ্যে দিয়ে নিজের মনে নিরাপদ একটি শঙ্কা ঢুকে যেতে পারে। ফলশ্রুতিতে নবজাতক শিশুটির প্রতি বড় শিশুটির মনে ঈর্ষাবোধ চেপে বসতে পারে। কেবল ঈর্ষাই আসে না, নিজের অবস্থান থেকে নতুন ভাই বা বোনটির প্রতি মায়াও আসতে পারে। তাহলে ঈর্ষা কেন আসে? ঈর্ষাবোধ তৈরি হয় ভয় থেকে। ভয় আসে মা বাবার আদর সোহাগ হারানোর আশঙ্কা থেকে। সে ভাবতে থাকবে এখন থেকে মা বাবার আদর আর পাবে না, পাবে নতুন ভাই বা বোনটি। এইভাবে প্রতিদ্বন্দ্বী মনোভাব গড়ে বড় শিশুটির মনে। প্রতিদ্বন্দ্বী মনোভাব মনের সুখ কেড়ে নেয়, নিজেকে অনিরাপদ ভাবতে থাকে শিশুটি। এই ধরনের ঈর্ষাকে বলে সেলবিং, অর্থাৎ ভাই বোন। বড় শিশুটির ঈর্ষা রোধ করা জটিল একটি কাজ। মা বাবা যদি এ সময় সজাগ থাকেন, বিষয়টির ব্যাপারে স্বচ্ছ বৈজ্ঞানিক ধারণা লাভ করতে পারেন, ঈর্ষা রোধের তীব্রতা কমিয়ে আনা সম্ভব হবে। এমন পদক্ষেপ নিতে হবে যেন বড় শিশুটি বুঝতে পারে নবাগত শিশুটি প্রতিদ্বন্দ্বী নয়, তারও আদরের অংশ। মনের ভয় কমে যাবে, নিজেকে নিরাপদ ভাবার সুযোগ পাবে সে। নতুন শিশুটির প্রতি প্রতিদ্বন্দ্বী মনোভাব কমে যাবে। তখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত মা বাবাকে? নিজের পদক্ষেপগুলো অনুসরণ করা সম্ভব হলে বড় শিশুটির মনের ঈর্ষা কমিয়ে আনা সহজ। পদক্ষেপগুলো হচ্ছে: পরিবারের নতুন শিশুর আগমন ঘটবে, পূর্বে থেকে এই বিষয়টি তাকে প্রস্তুত করে রাখতে হবে। 2.
বড় শিশুকে বোঝার সুযোগ দিতে হবে সেহ ভালোবাসার ধন, পরিবারের আকাঙ্ক্ষিত একটি কুড়ি। অশুভ আচরণ করলে তাকে আদর সোহাগ থেকে বঞ্চিত করা যাবে না। 3. আরও অধিক স্বাধীনতা নিয়ে বেড়ে ওঠার জন্য শিশুকে উৎসাহিত করতে হবে। সৃজনশীল বেড়ে ওঠার স্পৃহা কৌশলে শিশুর ভেতর প্রজ্বলিত করতে হবে। 4. বড় শিশুর সামনে নতুন শিশুকে নিয়ে আলাপ আলোচনা বর্জন করতে হবে। পরিবারে নতুন শিশুর আগমনের প্রস্তুতি। নতুন শিশুর আগমনের ব্যাপারে ঘরের বর্তমান শিশুকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। বড় শিশুর মনোজগৎ পূর্ব থেকে একটি সুখকর আবহ তৈরি করে রাখার দায়িত্ব মা বাবার এই সবচেয়ে বেশি। ঘরের বর্তমান শিশুটি বুঝতে পারবে মায়ের তলপেটে ক্রমশ বড় বেড়ে উঠছে। মাকেই বলতে হবে পেটের ভেতর আরেকটি শিশু আছে। পেটে হাতে ধরে শিশুকে আদর করার সুযোগ দিতে হবে। বুঝতে দিতে হবে যে ভেতরের বাচ্চাটি পা দিয়ে পেটে গুঁতো দিচ্ছে, আঘাত করছে। আরও বুঝতে দিতে হবে যে বাইরের পৃথিবীতে আসার জন্য ভেতরের অতিথিকে আরও একটু বড় হতে হবে। বেবিটির জন্মের সময় হলে মাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আগে থেকে এই বিষয়টি বলে রাখতে হবে বর্তমান শিশুকে। নতুন বেবিটি কতটুকু হবে, যেমন হবে পূর্ণ থেকে বোঝার জন্য কৌশলে জ্ঞান দিতে হবে। বুঝিয়ে রাখতে হবে যে পৃথিবীতে আসার সাথে সাথে বেবিটি খেলার সাথী হতে পারবে না। নবাগত ভাই বা বোনটি কেবল বুকের দুধ পান করবে, কখনো কাঁদবে, বিরক্ত করবে, খুবই যত্নের সাথে তার দেখভাল করতে হবে ইত্যাদি বিষয়েও সচেতনতা বাড়িয়ে রাখতে হবে। বুঝিয়ে রাখতে হবে যে তাকেও নবাগতর যত্নের জন্য কোনো কাজ করা লাগতে পারে। বড় শিশুটি যাকে পছন্দ করে, যার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মা হাসপাতালে গেলে যার সান্নিধ্যে সে নিরাপদ থাকবে, আগে থেকে শিশুর মনোভাব বুঝে ব্যবস্থা নিয়ে রাখতে হবে। ফলে মায়ের অবর্তমানে শিশুটি স্বস্তিতে থাকবে, তার মনোজগতও থাকবে ঝামেলা মুক্ত, চাপহীন। এমনি শিশু তখন নিজের সৃষ্টিশীল মেধার সুতোটিকে স্বতঃস্ফূর্ত গতিতে বিকাশমান ধারায় এগিয়ে নিতে পারবে, বাধাগ্রস্ত হবে না। মেধাবী শিশুর বেড়ে ওঠার পথ এভাবে সব ধরনের জটিল পরিস্থিতির সচ্ছল রাখা সম্ভব। শিশুর ভয়, শিশুর নিরাপত্তা। যে কোনো বিপদে, ভয়াবহ পরিস্থিতি কিংবা আশঙ্কাজনক চিন্তায় সহজাত আবেগীয় প্রতিক্রিয়া ঘটে থাকে মানুষের জীবনে। এ ধরনের প্রতিক্রিয়া থেকে ভয় সৃষ্টি হয়। মাঝে মাঝে ভয়াত্মক প্রতিক্রিয়া শিশুর স্বাভাবিক জীবনচক্রের একটি অবিচ্ছেদ্য অংশ। হঠাৎ শব্দে কেঁদে উঠতে পারে শিশু। এক্ষেত্রে কান্না শুরু হয় ভয়ের কারণে। 9 মাস বয়সের নতুন মুখ দেখলে কেঁদে ওঠে। নতুন মুখটি নিরাপদ ভাবতে পারে না। শঙ্কা জাগে এবং শঙ্কার বহিঃপ্রকাশ ঘটে কান্নার মাধ্যমে। 2 থেকে 3 বছর বয়সে বিশেষ ধরনের ভয় শিশুর মনে বাসা বাঁধতে পারে, যেমন অন্ধকার, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, কুকুর, মাকড়সা, অপরিচ্ছন্ন কদাকার মানুষ, শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রপাতি ইত্যাদি। শিশুর মনোজগৎ ভয়ের সঞ্চার করতে পারে। এ ধরনের ভয় শিশুর অনুভূতি থেকে আসে। মূল কারণ হচ্ছে এ সময় শিশুর কল্পনা শক্তি গড়ে ওঠে। এমন সময় হয়নি যে কল্পনার জাল ছিন্ন করে বাস্তবতা সম্বন্ধে শিশুর স্বচ্ছ ধারণা সৃষ্টি হতে পারে। বয়স্কদের ভুলের জন্য শিশুর স্বাভাবিক ভয়টি অস্বাভাবিক হতে পারে। সহজাত স্বাভাবিক ভয় যেসব কারণে জটিল, তীব্র এবং স্থায়ী হয়ে যেতে পারে। 1. যদি অসচেতনভাবে বয়স্করা শিশুর সামনে আগুন লাগা, শীতল চোর কিংবা চুরি ইত্যাদি ভয়ার্থ বিষয় আলোচনা করে। 2. শিশুকে থ্রেট করা, আমি তোমাকে আদর করব না, দরজা বন্ধ করে রেখে পালিয়ে যাব। এমনি ধরনের থ্রেট থেকে শিশুর মনে ভয়াবহ আবেগীয় সমস্যার বীজ রোপিত হয়ে যেতে পারে। 3. যদি বড়রা শিশুকে বোঝার সুযোগ দেয় যে শিশুরাই অন্ধকার, বজ্রপাত কিংবা মাকড়সা বা অন্য কোনো কিছুতে ভয় পায়। শিশুর নিরাপত্তাহীনতা ও দুঃস্বপ্ন। কোনো শিশু রাতে দুঃস্বপ্নে আক্রান্ত হতে পারে। পারিবারিক
শারীরিক অসুস্থতা যেমন ইনফেকশনের শুরুতে, ক্লান্তি অথবা বিছানায় যাওয়ার পূর্বে অতিরিক্ত খাবার খেলেও দুঃস্বপ্নে আক্রান্ত হতে পারে শিশু। ভয়ার্ত স্বপ্ন হয় শিশুটির ঘুম ভাঙিয়ে দেবে, অথবা ঘুমের ঘোরে ভীত সভ্রান্ত শিশুটি কেঁদে উঠতে পারে। ওই মুহূর্তে করণীয় কি? ওই মুহূর্তে দ্রুত শিশুটির কাছে যেতে হবে, আদর দিতে হবে, আশ্বস্ত করতে হবে। শান্ত করার জন্য জরুরি হচ্ছে ভীতিকর অবস্থায় শিশুর মনে নিরাপত্তা বোধটি জাগিয়ে রাখা। মনে রাখতে হবে এই সময় নিজেকে অনিরাপদ ভাবে নিরাপত্তা বোধ সহজে ভেঙে পড়ে। শিশুর দুঃস্বপ্ন নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ নেই। যদি প্রতি রাতে লাগাতার এমনটি ঘটতে থাকে, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখা জরুরি, নিরাপত্তার ঘাটতি হলে বা অনিরাপদ ভুগলে শিশুর এমন প্রতিক্রিয়া ঘটা অস্বাভাবিক নয়। 4. স্কুলে যাওয়া আসার পথে কিংবা বাড়িতে শিশুর নিরাপত্তা বোধের ঘাটতি আছে কিনা খুঁজে দেখতে হবে, কারণ উদ্ঘাটন করে দূর করার ব্যবস্থা নিতে হবে। উদ্ভূত কারণ দূর করা সম্ভব হলে দুঃস্বপ্নও চলে যাবে। নিরাপদ বেড়ে ওঠা শিশুর মনোজগতে আনন্দময় আবহ বজায় রেখে শিশুর সৃজনশীল বিকাশের প্রতি ত্বরান্বিত করে। ভবিষ্যতে সমৃদ্ধ শিশুর জন্য চাই নিরাপদ বসবাস করার অধিকার, চাই সুখী ও আনন্দময় বর্তমান। সমৃদ্ধ বর্তমানে শিশুকে উপহার দেবে সমৃদ্ধ ও গৌরবদীপ্ত ভবিষ্যৎ। শিশুর প্রতিভার নৈপুণ্য ও স্মৃতিশক্তি। শিশুতে নানান বিষয়ে পার্থক্য রয়েছে। বুদ্ধির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সবার বুদ্ধি তৃপ্তি এবং মাত্রা সমান নয়। কেউ প্রখর বুদ্ধিদীপ্ত, কেউ বা অনুজ্জ্বল, কেউ ধীরে ধীরে শেখে। কারোর শেখার গড় সফলতা স্বাভাবিক বা মাঝারি পর্যায়ে। প্রায় 100 বছর ধরে বুদ্ধির পার্থক্য নিয়ে বিতর্ক চলে আসছে। বুদ্ধির সাথে কি বংশগত কারণ সরাসরি সম্পৃক্ত, নাকি পরিবেশও সমান দায়ী? সমসাময়িক কালে মনে করা হয় বংশ কিংবা পরিবেশ উভয় কারণে বুদ্ধির তারতম্য সুস্পষ্ট। বংশ এবং পরিবেশের কারণে বুদ্ধির পার্থক্য আসা অস্বাভাবিক নয়। স্বাভাবিক পথেই পার্থক্যটি শিশুতে স্পষ্ট হয়ে ওঠে। পরিবেশের কারণে বুদ্ধি বিকাশের ধাপগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। পরিবেশের দুটি কারণ গুরুত্বপূর্ণ। কারণ দুটি হলো: 1. পুষ্টি, 2. উদ্দীপনা। উভয় ফ্যাক্টরেই বেবিহুড। বুদ্ধির সাথে কি বংশগত কারণ সরাসরি সম্পৃক্ত, নাকি পরিবেশও সমান দায়ী? সমসাময়িক কালে মনে করা হয় বংশ কিংবা পরিবেশ উভয় কারণে বুদ্ধির তারতম্য সুস্পষ্ট। বংশ এবং পরিবেশের কারণে বুদ্ধির পার্থক্য আসা অস্বাভাবিক নয়। স্বাভাবিক পথেই পার্থক্যটি শিশুতে স্পষ্ট হয়ে ওঠে। পরিবেশের কারণে বুদ্ধি বিকাশের ধাপগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। পরিবেশের দুটি কারণ গুরুত্বপূর্ণ। কারণ দুটি হলো পুষ্টি 1, 2 উদ্দীপনা। উভয় ফ্যাক্টর বেবি কিংবা প্রাক শৈশবে বুদ্ধি বিকাশের ধারা প্রভাবিত করে। এ সময় ব্রেইনের দ্রুত বৃদ্ধি বিকাশ ঘটতে থাকে। স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টি বজায় থাকা জরুরি। জন্মের কয়েক মাস পূর্ব থেকে 2 বছর পর্যন্ত পুষ্টিহীনতা ব্রেইনের বিকাশে বাধাগ্রস্ত করে, শিশু শেখার ক্ষমতা কমিয়ে দেয়। এই সময় যদি পুষ্টিহীনতা মোকাবেলা করা না হয়, পুরো জীবনের জন্যই মস্তিষ্ক বেড়ে ওঠা ও বিকাশ অবরুদ্ধ হয়ে যায়। ফলে প্রাকৃতিক রূপে যেভাবে সমুজ্জ্বল হওয়ার কথা ছিল সেভাবে বিকশিত হতে পারে না শিশু। এই সময় উদ্দীপনাহীন, অনুজ্জ্বল কিংবা নিষ্ক্রিয়, একঘেয়ে, নিরানন্দময় পরিবেশ ও শিশুর বুদ্ধির ধার ভোঁতা করে দিতে পারে। স্কুলে যাওয়ার সময় থেকে পরিবেশে সমস্যার কিছুটা উন্নতি হয়, কিন্তু যে ক্ষতি ইতিমধ্যে ঘটে যায় পূরণ হয় না। তথ্যটির পেছনে জমা হয়ে আছে অসংখ্য গবেষণার ফলাফল। বৈজ্ঞানিক এই তথ্যটির মাধ্যমে শিশুর বুদ্ধির হার শানিত করার জন্য মা বাবাকে বেশি সচেতন হতে হবে। মস্তিষ্কে যতই
বড় হতে থাকে, শিশুর প্রতিভার নৈপুণ্য তত ফুটতে থাকে। আকারে বড় হওয়ার সাথে সাথে ভেতরে ভেতরে মস্তিষ্ক বিকশিত হতে থাকে। ব্রেইনের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে বিকশিত হয়, ফলে প্রতিভার নৈপুণ্য উদ্ভাসিত হয় বিভিন্ন সময়ে। একই সাথে সব ধরনের দক্ষতা বা সামর্থ্য অর্জিত হয় না। উদাহরণ হিসাবে বলা যায়, কল্পনা শক্তির পূর্বে স্মৃতিশক্তি বিকশিত হয়, চিন্তার পূর্বে কল্পনার ধার শানিত হয়ে যায়। এখানে দুটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ব্রেইন, অন্যটি বিকাশ। এই মুহূর্তে আমরা বিকাশের কথা আলোচনা করছি। মেমোরি, স্মৃতিশক্তি। স্মরণ শক্তি এই প্রতিভার একটি বড় উপাদান। আনুষঙ্গ। প্রতিভার নৈপুণ্যের মাঝে স্মরণ শক্তি প্রথম বিকশিত হয়। এমনকি 6 মাস বয়সের পূর্বে একটি বেবি মানুষ চিনতে পারে। চারপাশের পরিচিত মুখ থাকলে শিশু উল্লাসিত থাকে, তৃপ্ত থাকে। অচেনা মানুষ দেখলে কান্না জোরে দিতে পারে। অচেনা জায়গা, শব্দ, দৃশ্য কিংবা প্রাণী দেখলেও ভয় পেতে পারে, কান্না জোরে দিতে পারে। সবকিছু প্রমাণ করে শিশুর স্মরণ রাখার ক্ষমতা তৈরি হয়ে গেছে। কল্পনা শক্তি, সৃষ্টিশীলতা, অর্থপূর্ণ শব্দের মাঝে সম্পর্ক তৈরি করা কিংবা কোনো কিছু যুক্তি দেখানোর দক্ষতা ইত্যাদি মূল ভিত হচ্ছে স্মরণ শক্তি। শিশুর বুদ্ধির ধার বাড়িয়ে তোলার জন্য মা বাবার অনেক কিছু করণীয় আছে। স্কুলে জীবন শুরুর পূর্বে যদি স্মৃতির ব্যবহার শেখানো হয়, অবশ্যই স্কুলের যাত্রা থেকেই শিশুটি ভালো ফলাফল করবে। বিভিন্ন বিষয় আশায় কিভাবে মনে রাখতে হবে এই ব্যাপারে যদি শিশুর ভিত গড়ে তোলা যায়, পরবর্তী জীবনের জন্য বিশাল অর্জনের পথ উন্মুক্ত হয়ে যাবে। মনোজগৎ হবে সমৃদ্ধ, সৃজনশীল, বিকাশের দ্বারা হবে গতিশীল। শিশুর স্মরণ শক্তির ভিত সতেজ এবং সুদৃঢ় রাখতে হলে কিছু টিপসের প্রতি মা বাবাকে মনোযোগী হতে হবে। প্রাথমিক শৈশবে মেমোরি শানিত করার গাইড। 1. শিশুর মনোযোগ। কিছু শোনা বা দেখার জন্য শিশু মনোযোগ বাড়ানোর দিকে নজর দিতে হবে। জোরাজুরি, চাপাচাপি নয়, কৌশলে শিশুর মনোযোগ উৎসাহিত করতে হবে। মেমোরি সংক্রান্ত সাম্প্রতিককালের একটি বৈজ্ঞানিক তথ্য, মেমোরি ইজ নাথিং বাট কনসার্টেশন অফ মাইন্ড। যে যত বেশি মনোযোগী হতে পারবে জীবনের সকল ক্ষেত্রে, সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। যা দেখেছে, শিশুটি যদি দেখায় যে সময় মনোযোগী হতে পারে কিংবা যা শুনেছে যদি মনোযোগ স্থাপন করতে পারে, অবশ্যই প্রখর স্মৃতিশক্তির ভিত গড়ে উঠবে। 2. শিশুর অর্থপূর্ণ উপলব্ধি। শিশুর চারপাশে অনেক কিছু দেখে, অনেক কিছু শুনেও দৃশ্যমান বস্তু কিংবা শ্রুত শব্দের অর্থ যদি বুঝতে পারে, মনে রাখার ক্ষমতা বেড়ে যাবে। খেলার ছলে কিংবা কৌশলে দৃশ্যমান চারপাশের সবকিছুর অর্থ তুলে ধরতে হবে। এক্ষেত্রে মা বাবাকে সময় দিতে হবে। শিশু স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। আগুয়ান পথটি সচ্ছল ও অর্থপূর্ণ করে তোলা মা বাবার প্রধান কাজ। এই ক্ষেত্রে আরোপিত নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে না, মনে রাখতে হবে কথাটি। পুনরাবৃত্তির মাধ্যমে ভুলে যাওয়া রোধ করা। একটি বিষয়ে দেখেছে, অর্থও হয়তো বুঝছে শিশু, পুনরায় সেই দৃশ্য দেখার সুযোগ না পেলে মনে রাখার ক্ষমতা ক্ষীণ হয়ে আসবে। তেমনিভাবে শ্রুত অর্থপূর্ণ শব্দ বা বাক্যাংশটিও বারবার তাকে শুনতে হবে কিংবা শোনার জন্য পরিবেশ তৈরি করতে হবে। এখানে শিশুটিকে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে না, পরিবেশ নিয়ন্ত্রণের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। 4. শিশুর সাথে মেমোরি গেম অংশগ্রহণ। অনেকগুলো খেলনা কিংবা বস্তু নিয়ে তার সাথে মেতে ওঠা যেতে পারে। প্রতিটি খেলনা বা বস্তুর নাম, অর্থসহ বারবার খেলার ছলে তুলে ধরতে হবে। এই সময় শিশুর মনোযোগ আছে কিনা খেয়াল রাখতে হবে। অমনোযোগ মেমোরি গেমের উদ্দেশ্য দুর্বল করে দেবে। কিছুক্ষণ পর একটি বস্তু বা খেলনা সরিয়ে রাখুন। কৌশল করতে হবে কাজটি। পরবর্তী খেলার ধাপে বোঝার চেষ্টা করুন হারিয়ে যাওয়া খেলনাটি ব্যাপারে সে উৎসুক হচ্ছে কিনা বা হারানো বস্তুটি খুঁজছে কিনা। যদি খুঁজে বুঝতে হবে, প্রাথমিক বয়সের এই স্তরে আপনি মেমোরির
গাঁথনিটি মজবুত করে দিতে পেরেছেন। পরবর্তী জীবনে উত্তরোত্তর অমনোযোগ মেমোরি গেমের উদ্দেশ্য দুর্বল করে দেয়। কিছুক্ষণ পর একটি বস্তু বা খেলনা সরিয়ে রাখুন। কৌশলে রাখতে হবে কাজটি। পরবর্তী খেলার ধাপে বোঝার চেষ্টা করুন হারিয়ে যাওয়া খেলনাটির ব্যাপারে সে উৎকুশ হয়েছে কিনা বা হারানো বস্তুটি খোঁজে কিনা। যদি খোঁজে বুঝতে হবে প্রাথমিক বয়সের স্তরে আপনি মেমোরি গাঁথনি সঠিকভাবে মেমোরির গাঁথনি মজবুত করে দিতে পেরেছেন। পরবর্তী জীবনে উত্তরোত্তর শিশুটি মেমোরি শানিত হতে পারত। প্রয়োজনে আপনার ধৈর্য ও শিশুর প্রতি নজর দেওয়ার মনোযোগী হওয়া এবং সময় দেওয়া। 5. একই গল্প বারবার বলা। একই গল্প বারবার শুনতে হবে শিশুকে। পরবর্তী গল্পটি জানতে চাইতে হবে সে কি পুরোটি বলতে পারছে কিনা। বয়সের একটি সিঁড়ি অতিক্রমের সাথে সাথে কল্পনার রথযাত্রা গতিশীল হয় আরো বেশি। অন্যরাও স্পষ্ট পরিচ্ছন্নতা কল্পনার বাস্তবতা পার্থক্য বুঝতে পারে। তারপর শিশুর মনে থেমে যায় না, কল্পনা চলতেই থাকে, কারণ শিশু কল্পনার মাধ্যমে আনন্দ পেয়ে থাকে। দৈনন্দিন জীবনে দেখা যায় শোনা বা অন্যান্য অভিজ্ঞতার লব্ধ স্মৃতির অপার ভয় করে শিশুর কল্পনার পাখা উঠতে থাকে। কল্পনা শক্তি বিন্যস্ত হয়। শিশুর মনে নতুন কল্পনা তৈরি হতে থাকে যদি শিশুর সামনে কিছু পড়া হয়, টেলিভিশন শুনে সুন্দর ছবি বা কমিক্স দেখানো হয়, ছবির বই দেখিয়ে কিছু শেখানো হয়। দৈনন্দিন জীবনের ঘটনা ঘটে শিশুর সামনে। অভিজ্ঞতা অর্জনের উৎস যত চিত্তহারী এবং চমক লাগানোর মতো হবে তত বেশি স্পষ্ট এবং জোরালোভাবে মনে করতে পারে শিশু। আকর্ষণীয় এই ধরনের স্মৃতি কল্পনা প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কল্পনা ও বাস্তবতার ফারাক বুঝতে বড়দের অসুবিধে নেই, কিন্তু শিশুরা সবসময় পার্থক্য করতে পারে না। কল্পনা ও বাস্তবতা গুলিয়ে ফেলে। শিশুদের এই ধরনের ভুল ব্যাপারে বড়রা অনেক সময় বোঝে না। মা বাবা নিজেদের ধারণা নিয়ে বসে থাকেন যে বইয়ের পড়া গল্পটি কিংবা টেলিভিশনে দেখা ছবিটি বাস্তব নয়। কল্পনায় গড়া বাস্তবতা এবং কল্পনার মিশ্রণ ঠিক নয়। এটি অন্যান্য বড়দের ও নিজস্ব বোধ ঠিক আছে, কিন্তু শিশু যখন কোনো ধরনের দৃশ্য পড়ে বা দেখে ভীত হয়, ভেঙে যায়, তখন বাবা মাও আতঙ্কিত হয়ে ওঠেন। রাতে যখন ঘুমের ঘোরে শিশু আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে, বেকুল হয়ে মা বাবা ছুটে যান শিশুর কাছে। কল্পনাপ্রবণ মন থেকে শিশুর এ ধরনের প্রতিক্রিয়া ঘটতে পারে। বড়দের বিষয়টি জানা থাকা উচিত। উদাহরণ হিসাবে একটি ছবির দৃশ্য আমরা কল্পনা করতে পারি। ধরা যাক ছবিটিতে একটি গাছ দেখানো মানুষের ভূমিকায়। গাছটি শাখা প্রশাখা মানুষের হাতের মতো ব্যবহার করছে। গাছের তল দিয়ে কোনো শিশু যাচ্ছে, ডালপালা নিচে নেমে এসে শিশুটিকে ধরে ফেলছে। বড়রা উপরোক্ত দৃশ্যটিকে মজাদার ঘটনা হিসেবে দেখবে, যেটির বাস্তব কোনো ভিত্তি নেই। কিন্তু দৃশ্যটি দেখার পর হয়তো শিশুটি গাছের তল দিয়ে আর যাচ্ছে না, ভয় পাচ্ছে, এড়িয়ে যাচ্ছে গাছপালা। মনে করতে পারে গাছের ডাল নেমে এসে তাদের ধরে নিয়ে যেতে পারে। প্রাথমিক শৈশবে কল্পনা শক্তির চমক নানা ঢঙ্গে আসতে পারে। কোনোরা কল্পনায় ক্ষতির সম্ভাবনা নাই, কিন্তু ক্ষেত্র বিশেষে ক্ষতিও হতে পারে, কারণ কল্পনার মাধ্যমে বাস্তবতা সম্পর্কে শিশুর মন ভুল ইমেজে গড়ে উঠতে পারে। কল্পনার মাধ্যমে শিশুর মনে সার্বক্ষণিক তৃপ্তি জেগে থাকতে পারে। বিষয়টি শিশুর অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। পরবর্তী জীবনে ব্যক্তিগত ও সামাজিক প্রেক্ষাপটে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতায় বিপর্যস্ত হতে পারে। যতই বড় হতে থাকে শিশু এ ধরনের আচরণগত সমস্যা কমে যায় ইত্যাদি শিখে নেবে যে এটি প্রকৃতই কল্পনার বিষয়। বাস্তবসম্মত উপায়ে তৃপ্তি পাওয়ার উৎসাহ তখন পেয়ে যায়। বাস্তব জগতে এভাবে পদার্পণ করে শিশুর কল্পনা প্রতিভা।
মা বাবার করণীয়। কল্পনা হতে পারে সম্ভাব্য সমস্যার উৎস, হতে পারে আনন্দের উৎস। তাই মাতা পিতাকে শিশুর কল্পনা শক্তির বিকাশের প্রতি নজর রাখতে হবে, কৌশলে গাইড করতে হবে। নিজের পদ্ধতিতে মা বাবা শিশুর কল্পনা প্রতিভার নৈপুণ্য ফুটিয়ে তুলতে সহায়তা করতে পারেন। 1. লব্ধ অভিজ্ঞতাটি কি করলে কল্পনার নাকি বাস্তবতাও আছে, বিষয়টি বোঝার জন্য শিশুর মনে নাড়া দিতে হবে, কৌশলে আশ্রয় নিতে হবে। টেলিভিশনে কিছু দৃশ্য দেখা বা কোনো কিছু শোনার মাধ্যমে শিশু আতঙ্কগ্রস্ত হতে পারে, ভেঙে পড়তে পারে। মা বাবা এই ধরনের দৃশ্য দেখা থেকে শিশুকে কৌশলে বিরত রাখতে হবে। যদিও কোনো ক্ষতিকর দৃশ্য শিশুর কল্পনার জগতে সাময়িক আনন্দ জাগায়, কালক্রমে ক্ষতিও হতে পারে। এ ধরনের দৃশ্যের ব্যাপারে কৌশলে শিশুকে নিরুৎসাহিত করতে হবে। 4. আনন্দ কল্পনার বিস্তার ঘটাতে পারে এমন উৎসাহগুলোর ব্যাপারে সুযোগ তৈরি করে দিতে হবে। শিশুর মনোজগতের আবহাওয়া সমৃদ্ধ করার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। 5. বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সমৃদ্ধ গল্প শিশুকে বলা যেতে পারে। প্রাথমিক শৈশব কল্পনা সমৃদ্ধ অভিজ্ঞতা ধারণ। দিবাস্বপ্ন। জেগে থাকা অবস্থায় দিবাস্বপ্নে বিভোর হতে পারে শিশু। অলিক কিংবা বাঁধনহারা কল্পনার স্রোতে ভেসে থাকতে পারে। উদ্ভট কল্পনা রথ ও এই সময় তাকে টেনে নিয়ে বেড়াতে পারে। 2. কাল্পনিক বন্ধু। শিশু যেমন বাস্তবের বন্ধুর সাথে খেলতে পছন্দ করে, তেমনি অপছন্দনীয় একজন কাল্পনিক বন্ধুও বাছাই করে নিতে পারে। বাছাইকৃত কাল্পনিক বন্ধুটির সাথে সে খেলতে থাকে। বাস্তবের বন্ধুর সব ধরনের বৈশিষ্ট্য কাল্পনিক বন্ধুর মাঝে বর্তমান থাকে। 3. কাল্পনিক অসুস্থতা। শিশুর কল্পনায় নিজের দেহের কোথাও ব্যথা অনুভব করতে পারে। ব্যথার তীব্রতা এ ধরনের একদম বাস্তব ব্যথার মতোই অনুভব হবে। শিশুরা অন্যকে মোটো বোকা বানানোর জন্য এমনটি করে না, অন্যকে কখনো বোকা ভাবতে পারে না। সব বস্তুর প্রাণ আছে, এই বিশ্বাস সর্বপ্রাণবাদ। সব বস্তুর অস্তিত্বে প্রাণের সন্ধান করে বেড়ায় শিশু। মনে মনে বিশ্বাস করে খেলনার পুতুল, ফার্নিচার, পাথর, বাতাস সবকিছুরই প্রাণ আছে। প্রাণী জগতে জীবনের অস্তিত্বের মতো জীবন খুঁজে পায় সে প্রিয় খেলনাটির ভিতর। এমনকি চেয়ারে বসতে গিয়ে উঠে দাঁড়াতে পারে শিশুটি, ভাবতে পারে চেয়ার ব্যথা পাবে ইত্যাদি নানান ঢঙ্গে শিশুর সর্বপ্রাণবাদ কল্পনাটি ঘুরে বেড়ায়। অতিরঞ্জন বা অতিকথন। চারপাশের মানুষ কিংবা বস্তুর সম্পর্কে শিশু অনেক কিছু বলতে পারে। বেশি কিংবা বাড়িয়ে বলার অভ্যাস অনেকের মাঝে বেশি দেখা যায়। যা বলে সাধারণত সেটি বিশ্বাস করার কারণেই বলতে পারে। বিষয়টি নিয়ে ততই চিন্তা করবে কিংবা ভাববে, ততই অতিরঞ্জন মাত্রা বেশি দেখা যাবে শিশুর ভেতরে। 6. স্বপ্ন আসে ঘুমের মাঝে, দিবাস্বপ্ন চলতে থাকে জাগা অবস্থায়। স্বপ্ন বনাম দিবাস্বপ্নের এটি বড় পার্থক্য। এমনও হতে পারে ঘুমের ঘরে চিৎকার করে কেঁদে উঠতে পারে শিশু। দুঃস্বপ্নের কারণে এমনটি হতে পারে। শিশুকে তখন ভীত, সন্ত্রস্ত কিংবা আতঙ্কগ্রস্ত মনে হবে। শিশুর সৃজনশীল প্রতিভার নৈপুণ্য। মেধাবী শিশুর বেড়ে ওঠা। সৃষ্টিশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে কল্পনা শক্তির নিয়ন্ত্রিত ব্যবহার। কেবলমাত্র তাৎক্ষণিক আনন্দই জোটে না, এই নিয়ন্ত্রিত কল্পনা শক্তির শেষ পরিণতিতেও রয়েছে সমৃদ্ধির ফলাফল। এই সমুজ্জ্বলে যারা দেখতে পায় অভিভূত হয়। অভিভূত হওয়ার পিছনে লুকিয়ে থাকে আদম্য প্রাণচঞ্চল, নিজের ভেতরগত গতিশীলতা, উদ্ভাসিত সৃষ্টিশীল কাজের অন্তর্নিহিত গোপন চর্চা। এ ধরনের সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্যেও থাকতে পারে কোনো মহৎ চিত্রকলা, কাব্যকলা, নতুন কোনো মিউজিক ইত্যাদি। সৃষ্টিশীল কাজগুলো হচ্ছে ব্যক্তির জীবনে অনন্য একটি সংযোজন। জীবনে সৃষ্টিশীলতার মাধ্যমে মানুষ মানব সভ্যতার উন্নতি ঘটিয়ে এসেছে। অলসদের চেয়ে সৃষ্টিশীল সবাই ভালো। তারা থাকে গতিশীল, নানামুখী সৃষ্টির উন্মাদনায় সক্রিয়। অনেকে মনে করে সৃষ্টিশীল সবাই সৃজনশীল প্রতিভা নিয়ে জন্মায়, কেউ জন্মায় না। এটি প্রমাণের জন্য নিখুঁত কোনো যুক্তি হতে নেই। তবে ধরে নেওয়া হয় সমুজ্জ্বল নিজের সমৃদ্ধিতে নিজেই
যারা ভাস্কর তারা বেশি সৃষ্টিশীলতার প্রমাণ রেখে গেছেন। প্রাথমিক শৈশবে সৃজনশীলতার বিকাশ দ্রুত ত্বরান্বিত হয়। এই সময় পরিবেশের উদ্দীপনা, চাঞ্চল্য এবং গাইডেন্সের প্রয়োজন রয়েছে। মা বাবা শিশুর জীবনে সৃষ্টিশীলতা গতিশীল করার জন্য, জাগিয়ে তোলার জন্য নানানভাবে সহায়তা করে থাকে। কেউ খেলার সময় যে ধরনের বর্ণাঢ্য চান্সগুলো ব্যবহার করে না। যে সকল শিশুরা খেলা থেকে সৃষ্টিশীলতা অর্জন করতে পারে, নতুন উপায়ে খেলার কৌশল তারা খুঁজে নিতে পারে। সৃষ্টিশীল কাজের ভেতর থেকে যেহেতু আনন্দ খুঁজে পাওয়া যায়, আনন্দের জন্য শিশুরা কোনো খেলনা নতুন ভাবে শেষ করতে চায়। আনন্দ এভাবে কাজের ভেতর থেকে খুঁজে নিতে পারে। ছবি আঁকা, রং করা, কাদামাটি দিয়ে খেলার মাধ্যমে শিশুরা সৃজনশীলতার বিকাশে সুবর্ণ সুযোগ পেয়ে যায়। কোনো মডেলকে হুবহুব নকল করার সুযোগ থাকা উচিত নয়। মডেলকে নকল করলে অবধারিতভাবে শিশুর সৃজনশীল প্রতিভা অঙ্কুরেই থেমে যাবে। এই কারণে মা বাবার উচিত বস্তুগত উপাদান ব্যবহারের সুযোগ তৈরি করে দেওয়া, সেগুলো ব্যবহারের কৌশলটি ধরিয়ে দেওয়া। শিশু নিজস্ব ঢঙ্গে আনন্দের মাধ্যমে ব্যবহারিক পথ উন্মোচন করে নেবে। এখানে শিশুর নিজস্ব ধারণা, কল্পনা শক্তি নিয়ন্ত্রিত পথে ব্যবহৃত হবে। শিশুর সামনে এনে দেবে আনন্দময় একটি ফলাফল। শিশুরা জানতে চাইতে পারে কি বানাবো। এই ক্ষেত্রে মা বাবার কেবলমাত্র ধারণা দিয়েই তাকে সহযোগিতা করতে পারেন। সৃজনশীলতা শিশুর মন উদ্দীপ্ত করবে। ধারণাটুকু সে বিভিন্ন আঙ্গিক থেকে ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করে নিতে সামর্থ্য হবে। সুন্দরভাবে যদি হাতের কাজটি সম্পূর্ণ হয়, শেষ ফলাফল হবে আকর্ষণীয়। এভাবে কেবলমাত্র প্রয়োজনে ধারণা দিয়ে তাকে উৎসাহিত করা যায়, সহযোগিতা করা যায়। ধরা যাক একটি শিশু মজাদার গল্পের বই থেকে একটি গল্প শুনেছে। গল্পটির আকর্ষণীয় চরিত্র কোনটি তার মতামত জেনে নিন। এবার সেই চরিত্রের অভিনয় উপস্থাপনা করার ধারণাটি তুলে ধরুন। চরিত্রের সঙ্গে মানানসই পোশাক পরিচ্ছদ ও কিছু প্রয়োজনীয় বস্তুগত জিনিসপত্র হাতে দিন। বাকি কাজটুকু শিশুর নিজের মতো করতে হবে। এভাবে সৃজনশীলতা বিকাশের পথ সে পেয়ে যাবে। নিজের মতো করে সে তখন এই পথে এগুতে থাকবে। শেষ ফলাফলটি হবে আকর্ষণীয়, সন্দেহ নেই। আবার মনে করা যাক, শিশুকে বলা হবে একটি গল্প বলার জন্য, বা অন্যের বলা গল্পটিকে নতুন কিছু সংযোজন করে তাকিয়ে বলার ধারণা দেওয়া হলো। এক্ষেত্রে সৃজনশীলতা উদ্দীপ্ত হওয়ার পথ তৈরি হবে। শিশু আপন ঢঙ্গে গল্প বলার চেষ্টা করবে, কিংবা শ্রুত গল্পটিতে অনেক কিছু যোগ করতে পারবে। না পারলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ শেখানোর দায়িত্ব আপনার নয়। তাকে পথটি দেখিয়ে দেওয়ার মূল কাজেই আপনি করছেন মাত্র। সৃষ্টিশীল গতিশীলতা তার হাতে ছেড়ে দিতে হবে। কাজটির জন্য প্রেসার তৈরি করা চলবে না। সবচেয়ে ভালো হয় যদি শিশুকে নিজের ধারণা ব্যবহারের সুযোগ দেওয়া হয়। শ্রুত গল্পের পরিবর্তে নিজেকে প্লট তৈরির মাধ্যমে গল্প বলার উৎসাহিত করা গেলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। শিশুর সৃষ্টিশীলতা বিকাশের উপর প্রভাব। বিভিন্ন কারণে শিশুর সৃষ্টিশীলতা বিকাশের পথ প্রভাবিত হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক। 1. শিশুর প্রশিক্ষণ। কৃতিত্বপ্রবণ কঠিন শৃঙ্খলার ব্যারিকেডে শিশুর সৃজনশীল প্রতিভা বিকাশের পথ অবরুদ্ধ করে দেয়। পক্ষান্তরে গণতান্ত্রিক শৃঙ্খলাবোধ কিংবা শিশুর সম্মতিতে আরোপিত শৃঙ্খলা এই বিকাশ উৎসাহিত করে। 2. রোমাঞ্চ অন্বেষী বৈশিষ্ট্য। যে সকল শিশু রোমাঞ্চ অন্বেষণ করে বেড়ায়, ভয়াবহ কিছু দেখার বা আবিষ্কার তাড়না ও উৎপেতে থাকে, এই ধরনের শিশুরা সুযোগ পেলে জয় ছিনিয়ে আনবে। সবসময় যাদের সতর্ক থাকার জন্য কারাকারি আবেগে আরোপ করা হয়, তাদের চেয়ে রোমাঞ্চ অন্বেষীদের সৃজনশীলতার বিকাশ বেশি গতিশীলতা পায়। 3. সিদ্ধান্ত নেওয়া। পারিবারিক বিষয়, আশয় কিংবা নিজেদের ব্যাপারে নিজস্ব মতামত জানানোর সুযোগ পেলে শিশুদের সৃষ্টিশীল বিকাশ সমৃদ্ধ হবে। আগে ভাগে যদি চয়েস ঠিক করে দেওয়া হয়, বিকাশের পথে কদাচিতেই
উন্মুক্ত হবে। 4. সনাতন প্রথাগত রীতির কারণে চাপ আরোপ। সনাতন প্রথার চাপ শিশুর উপর যত কম আরোপিত হবে, ততই শিশুর সৃজনশীলতা সমুজ্জ্বল হওয়ার সুযোগ বেশি পাবে। 5. খেলার সরঞ্জাম। খেলার সরঞ্জামে যদি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে নির্ধারিত থাকে, সৃষ্টিশীলতা গতিময়তা নাও হতে পারে। খেলনাগুলো শিশু নিজস্ব ঢঙ্গে বিভিন্নভাবে ব্যবহারের সুযোগ পাবে না। নির্দিষ্ট গণ্ডিবদ্ধ পথে খেলতে হবে শিশুকে। 6. সমালোচনা। ক্ষতিকর সমালোচনা শিশুর সামনে কেবল ভুল ত্রুটি তুলে ধরবে, ফলে নিরুৎসাহিত হয়ে পড়বে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে নতুন ধারণার বীজ অঙ্কুরিত হতে থাকবে শিশুর মনে। এটি সৃজনশীল কর্মকাণ্ড উদ্দীপ্ত করবে। 7. ব্যঙ্গ বিদ্রূপ উপহাস বা কাউকে হাস্যম্পদ করে তোলা। কোনো কর্মকাণ্ডের জন্য শিশুকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, উপহাস করা হয়, খুব ক্ষতিকর প্রভাব অবধারিতভাবে চলে আসে। এটি অমানবিক এবং নির্মমতাও। না জেনে শুনে বড়রা প্রায় এমনটি করে থাকে, ফলে শিশুর সৃষ্টিশীল মনোভাবটি ধসে যায়। 8. প্রশংসা করা। শিশু যাই করুক না কেন, প্রশংসার প্রয়োজন রয়েছে। প্রশংসার সাথে সাথে যদি গঠনমূলক সমালোচনা করা হয়, ক্ষতির চেয়ে লাভ বেশি। প্রশংসা ও গঠনমূলক সমালোচনার কারণে অসমাপ্ত কাজ বা কাজের ভুল অংশটি আবার শুদ্ধ করার জন্য উঠে পড়ে লাগবে শিশু। গতিশীলতা ও উৎসাহিত হবে তখন। মেধাপূর্ণ শিশুর অর্থপূর্ণ উপলব্ধি ও ধারণার বিকাশ। শিশুরা বড় হতে থাকে, চারপাশের নানা ধরনের অর্থপূর্ণ ধারণা অর্জন করতে থাকে। অর্জনের গতির সাথে জড়িত আছে শিক্ষণের ভূমিকা। এভাবে শিশুকাল থেকে নিজস্ব বোধ তৈরি হয়, নিজস্ব উপলব্ধি তৈরি হতে থাকে চারপাশের মানুষজন, পশু পাখি এবং বস্তুকে ঘিরে। অর্থপূর্ণ উপলব্ধির মাঝে সমন্বয়ের মাধ্যমে শিশুকাল থেকে ধারণার বীজ অঙ্কুরিত হতে থাকে। এই ধরনের সৃষ্ট ধারণাটিকে বলে কনসেপ্ট। সম্মতি অর্থবোধক বিষয়গুলো ধীরে ধীরে পূর্ণ ধারণা তৈরি করে, ক্রমান্বয়ে ধারণাগুলোর বিকাশ লাভ করে। শিশুর প্রতিভার একটি বড় অংশ হচ্ছে যথাযথ ধারণার উপাদান নিজের মাঝে গ্রথিত হওয়া এবং বিকাশ লাভ করার পথ খুঁজে পাওয়া। আবেগীয় উপাদান ইতিবাচক কিংবা নেতিবাচক উভয় বৈশিষ্ট্য অর্জিত ধারণার সাথে ধীরে ধীরে সম্পৃক্ত হতে থাকে। অর্থবোধক আশয়গুলো খুব দ্রুত সম্মিলিত হওয়ার সুযোগ পায় না। সারা জীবনের জন্য এটি একটি জটিল ও ধারাবাহিক লাগাতার প্রক্রিয়া। এই ধারায় ব্যবহৃত হয় মেমোরি, কল্পনা প্রতিভা, কারণ দর্শানোর মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য কিংবা নৈপুণ্য। এত সব কারণে বলা চলে ধারণা কখনো শেষ হয়ে যায় না, এটি গড়ে ওঠার শেষ পরিসীমা নেই। নতুন অভিজ্ঞতার আলোকে নতুন বোধক উপলব্ধি তৈরি হতেই থাকে। ধারণাটিও পরিবর্তিত হতে পারে। শিশুকাল থেকে শিশুরা শুদ্ধ কিংবা ভুল অর্থ গ্রহণ করে নিজের ধারণার আসনটি মজবুত করে তোলে। এই ক্ষেত্রে যত্নের সাথে গাইড না পেলে ভুলে ভরে উঠতে পারে শিশুর উপলব্ধির সত্তাটুকু। ধরা যাক, একটি বুড়ো শিশু আকাশে সাদা মেঘ দেখে জানতে চাইল এগুলো কি। উত্তর দেওয়া হলো এগুলো চাপকানো কিংবা খোটানো ক্রিমের ভাসমান ভেলা। কৌতুকশ্রীয় ভুল ব্যাখ্যাটির কারণে মেঘ সম্পর্কে শিশুর মনে ভুল অর্থটি চেপে বসবে। ধারণা গড়ে উঠবে ভুলের ভিতর উপর। এ ধরনের হাস্যকর কৌতুকপ্রিয় কথা থেকে বড়দের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। অর্থপূর্ণ বিষয়গুলো সমন্বিত করে চলতে পারা সহজ ব্যাপার নয়, এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া। প্রাথমিক শৈশব শেষ হওয়ার উপক্রম হলেও ধারণাটি পরিপুষ্ট নাও হতে পারে। এমনকি আশা করা ঠিক হবে না যে শিশুর সব ধারণা সত্য। স্কুলে যাওয়ার পর একই বিষয়কে নতুন অর্থ খুঁজে পাবে শিশু। নতুন ধারণা এইভাবে ধীরে ধীরে শোভিত ও সমৃদ্ধ হওয়ার পথ পেয়ে যায়।
যেভাবে শিশুর অর্থ বোঝার ক্ষমতা বাড়ে। জ্ঞান লাভের জন্য বিষয়বস্তুর ভেতর অনুসন্ধান চালানো, দেখে শুনে স্বাদ নিয়ে কিংবা অনুভব করে বিষয়বস্তু সম্পর্কে অনেক কিছু শেখা যায়। এই পথ অনুসরণ করে অনেক কিছু শিখে নেবে। শেখার মধ্যে দিয়ে বিষয়বস্তুর অর্থবোধক উপলব্ধি গাঢ়তর হবে। 2. হাত ধরে নেড়েচেড়ে শেখা। কোনো বস্তুকে স্পর্শ করে শিশুটি নেড়েচেড়ে দেখলে বস্তুর ওজন, মসৃণতা, কোমলতা এবং উষ্ণতা সম্পর্কে অর্থ স্পষ্টতর হবে। নিজের মাঝে গড়ে উঠবে সচ্ছল ধারণা। বস্তুটি খুঁজে দেখলে কোনো শিশুকে যদি শাসানো হয়, ছুঁতে নিষেধ করা হয়, বাস্তব পথে অর্থপূর্ণ ধারণা তৈরি হওয়ার পথটি অবরুদ্ধ হয়ে যায় ওই শিশুর। 3. প্রশ্ন করা। শব্দ থেকে বাক্য তৈরি হওয়ার ক্ষমতা অর্জনের পর থেকে শিশু এটা ওটা প্রশ্ন করে বেকুল করে তুলবে চারপাশের ঘনিষ্ঠজনদের। মূল দাবি হচ্ছে বস্তুর অর্থ বোঝার আগ্রহ। যদি অনুসন্ধান চালিয়ে কিংবা হাত ধরে নেড়েচেড়ে দেখার সুযোগ না পায়, তবে লাগাতার প্রশ্নের ধারাও বেড়ে যাবে। যদি বড়রা উত্তর দিতে না চায়, ধমক দিয়ে তাকে থামিয়ে দেয় কিংবা ভুল উত্তর দেয়, শিশুদের জানার প্রচেষ্টাকে জখম করা হয়। ক্ষতিগ্রস্ত হয় শিশুর ধারণা বিকাশের ধারাবাহিকতা। ফলশ্রুতিতে প্রতিভা বিকাশের ধারাটিও অবরুদ্ধ হয়ে যেতে পারে। 4. মিডিয়া ইমেজ। বই কিংবা টেলিভিশনে ছবি দেখে, কমিক্স দেখে শিশুরা অনেক অর্থ লাভ করে। এগুলো থেকে অর্জিত অর্থ ভুল হতে পারে অথবা একপাশে অর্থ বয়ে আনতে পারে। শিশুটির ধারণা এভাবে গড়ে ওঠার সম্ভাবনা থেকে যায়। 5. পড়ার মাধ্যমে বেড়ে ওঠা শিশুরা অনেক অর্থ লাভ করে। ছোটদের জন্য অনেক বইতে ছবি আঁকা থাকে। ছবি দেখে শিশু নতুন অর্থ পেয়ে যেতে পারে। ধারণ গড়ে ওঠার ভেতরটি এমনভাবে নানান আঙ্গিক থেকে সমৃদ্ধ হয়ে থাকে, সৃজনশীল বিকাশের ধারা ত্বরান্বিত হয়।